আমার ওয়াইফ মানে কপুর নিয়ে ধুনো দেখাচ্ছে, ধুনো দেখিয়ে হঠাৎ কিছু দেখে থেমে গেল, থেমে গিয়ে পড়ে গেল। পড়ে গিয়ে যে কপুরটা হয় না, সেই কপুরটা আমার ওয়াইফের বুকের উপর পড়লো, ঠিক আছে। আর ওই সিনথেটিক শাড়ি হয় না, যেমন স্কুলের মধ্যে হয় না ওই তোমার ঘিয়া টাইপের, যেমন মা কালী পুজো করার সময় যে হয় না ঘিয়া আর লাল পাড়ের ইয়েটা হয়, ওটা পরেই আমার ওয়াইফ পুজো করছিল। এবার সিনথেটিক কাপড়ের মধ্যে যখন কোনো আগুন পড়ে তো ওটা প্লাস্টিকের মতন কিন্তু জমে। আমার ওয়াইফে কিন্তু হাত সরাচ্ছে, এই করছে, কিন্তু আমার ওয়াইফ কাউকে কিন্তু ডাকতে পারছে না। আমার ওয়াইফ ওইভাবে কিন্তু পুড়ে গেল, পুরো পুড়ে একদম ইয়ে হয়ে গেল। আর সব থেকে এখানে অবাক করা কাণ্ড কি জানো, আমার ছেলে ওর ওখানেই দাঁড়িয়েছিল। আচ্ছা আচ্ছা, আমার ছেলে ওটা দেখছে, আমার ছেলে হাততালি দিচ্ছে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে আছে বিশ্বজিতের এর আগে দুটো এপিসোড আপনারা শুনেছেন এবং আপনারা জানতে চেয়েছেন যে বিশ্বজিৎ কেমন আছে এখন, বা ওর সাথে কি ঘটেছে ওর ওয়াইফ মারা যাওয়ার পর। এরকম একটা দিন ছিল যেই দিন বিশ্বজিৎ আমার সাথে রেকর্ডিং করতে করতে একদম ছাদে চলে যায় এবং সেখান থেকে নিচে লাফ মারার একটা টেন্ডেন্সি ছিল তার। আমি তাকে অন রেকর্ডিং নিচে পাঠাই এবং ওর ওয়াইফের সাথে কথা বলি যে ও সেফলি নিজের ঘরে ফিরেছে কিনা। তারপরে বিশ্বজিৎ কলকাতায় আসে এবং কলকাতায় আসার পর আমার স্টুডিওতে ওর মিট করারও কথা ছিল, কিন্তু তার আগেই নাকি ওর ওয়াইফ মারা যায়। প্রথম রেকর্ডিংয়ে ও বেশ কিছু কথা লুকিয়েছিল, বেশ কিছু কথা চেপে গেছিল। আজকে সেই সব কিছু উন্মোচন হয়েছে এবং আজকে জানা যাবে যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো, কি বুঝলেন, কি শিখলেন সেটাও কমেন্ট করে জানাবেন এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, একটাই কথা বলবো, আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা, এরকম সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানাতে পারেন। সেটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 6290675195। আপনারা ডিসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিন এই নাম্বারটি দেখতে পাচ্ছেন। এবং আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে বা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের আজকের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো বিশ্বজিৎ, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো বলো? আছি। তুমি যে সকল জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছ সেইখানে দাঁড়িয়ে থেকে ভালো আছি বলাটা খুবই সাহসের একটা ব্যাপার, ঠিক আছে? কারণ যখন তোমার সাথে শেষ কথা হয়েছিল তখন তুমি আমাকে একটা জিনিসে জানিয়েছিলে, তুমি কলকাতায় এসেছিলে তোমার অফিসের কাজে, তোমার সাথে আমার দেখা করার কথা ছিল। আর সেই সময় তুমি আমাকে জানিয়েছিলে যে তোমার স্ত্রী নাকি মারা গেছেন, এবং আমি তখন বুঝতে পারছিলাম না বা ভাবতে পারছিলাম না যে এই জিনিসটা কিরকম হলো। কারণ একদিন তুমি রাতে ছাদে চলে গেছিলে, তোমাকে আমি ছাদ থেকে নামিয়েছিলাম, তারপরে তোমাকে জানিয়েছিলাম যে বাড়ির কারোর সাথে কথা বলাও। সেই সময় তোমার স্ত্রীর সাথে আমার কথা হয়েছিল, উনি বললেন যে হ্যাঁ বিশ্বজিৎ ঘরে ফিরেছে বা কিছু। তারপরে এখন আমি যখন শুনলাম যে তোমার ওয়াইফ আর নেই, মারা গেছেন, এই জিনিসটা আমার পক্ষে প্রসেস করাটা খুব ডিফিকাল্ট ছিল। কারণ তোমার খুব ছোট একটা বাচ্চাও রয়েছে। তুমি এখন কলকাতায় রয়েছো না গোয়াতে রয়েছো? আমি গোয়াতে ফিরে এসেছি দাদা। আচ্ছা, ওয়াইফের কাজ হয়ে গেছে মানে? হ্যাঁ, এবার তো
ওটা তো ন্যাচারাল ডেট ছিল না, ওটা তো আনন্যাচারাল ডেট। হুম ওটা তো 3 দিনের মাথায় আমাদের করে দেয়। আর সব থেকে বড় ব্যাপার কি বলতো, আমার এই 2.5 থেকে 3 মাসের মধ্যে আমার বাড়িতে 3টে মৃত্যু হয়েছে। বুঝতে পারছি। সবগুলো আনন্যাচারাল ডেট, কোনো মানেই হয় না। আর এর মধ্যে দাদা আমি তোমাকে একটা কথা বলি, দেখো হুম আমারই তো যে আমার সাথে যেটা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে। হুম হুম তো এখন কোনো কিছু লুকিয়ে লাভ নেই। একদম একদম। তো আমার এর সাথে যে ঘটনা, আমি তোমাকে একদিন প্রথম দিন বলেছিলাম, যখন হুম। আমার সঙ্গে তোমার প্রথম ঘটনা রেকর্ডে আমি বলেছিলাম না, তো এই ঘটনার মধ্যে আমার কিছু নিজের কর্মের দোষ আছে। তো সেই কর্মের দোষটাও কি সেটাও আজকে জানতে পারবে। আর হুম। অনেকেই আমাকে বলেছিলেন যে ওই একটা যে তান্ত্রিক ছিল, সেই তান্ত্রিক এলো, কাকে ভাগালো, কি হলো, তারপর থেকে ও কেন আসতে পারলো না। হুম, এর আগে হুম, হুম। মাইডে আমি কিছু বলেছি, কিন্তু এসেও কাকে ভাগিয়েছিল সেটা আমি হাইড করেছিলাম। সেটা হাইড করার পিছনে কারণ ছিল যে আচ্ছা। আমার কর্মের ফলটা বেরোবে, কারণ আমি তো কিছু বাঁচাতে চেয়েছিলাম, বাট আমার কাছে তখন বাঁচানোর মতো কিছুই নেই। আর আমি এতটুকু আমি তোমাকে বলছি যে আমি আমার পরিস্থিতির মধ্যে আমি কিরকম আছি আমি জানি। আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, আমার, তুমি বিশ্বাস করবে আমার ছেলে বলে হুম। যে পাপা মাম্মা কই। আমি ওকে কি বলি জানো? কি? আমি বলি পাপা মাম্মা না ঘুরতে গেছে। বলছে আমাকে নিয়ে গেল না। আমার ছেলে কিন্তু এখন ভালো করে কথা বলতে পারে না। তো আমি ওকে বলি বাবা তুমি এখন ছোট আছো, তো মাম্মা না তোমার উপর রাগ করে গেছে, তুমি পড়তে বসো না। মাম্মা বলেছে তুমি যখন বড় হবে, চাকরি পাবে, ভালো একটা প্রতিষ্ঠিত মানুষ হবে, তখন মাম্মা আসবে। মাম্মা না রাগ করে গেছে, তোমাকে ভালো করে পড়তে লাগবে। এই ছাড়া দাদা মানে কি বলবো, আমার আহ, বলার কিছুই নেই। যত ওয়াইফ ছিল তো ভেবেও তো যাই খারাপ হোক। লাগতো, হুম, কারণ রেকর্ডিং শুরু হওয়ার আগে তুমি একটা কথা বললে, দাদা একটু দাঁড়াও, বাচ্চাটাকে একটু দেখে আসি। হুম। আমার বাচ্চাটার জন্যও খুব খারাপ লাগছে। তোমার সব থেকে ঘটনা বড়, আমরা মোরললেস জানি বিশ্বজিৎ, কি হয়েছিল বা না হয়েছিল, বাট এই কিছুদিনের মধ্যে তোমার ওয়াইফের মৃত্যু, কলকাতায় আসা, আমার সাথে দেখা করা, এই বেশ কিছু দিনের মধ্যে অনেক কিছু জিনিস হয়ে গেছে বা পাল্টে গেছে। ইভেন তোমার কেসটা আমি দেখছিলাম, আমার পক্ষ থেকে যা যা করার সেই জিনিসটা আমি করছিলাম, ঠিক আছে, কিন্তু তোমার সাথে দেখাই হলো না, তারপর তুমি আবার ফিরে গেলে। এবার তারপর কি হলো সেটা আমি আজকে জানতে চাই, কারণ ইন দ্য মিন ওয়াইল আমি বেশ কিছু কথা বলছি, কারণ অডিয়েন্সেরও জানা প্রয়োজন। তুমি আমার টিমের সাথে কথা বলেছিলে, কথা বলতে বলতে তুমি পজেস হয়ে যাচ্ছিলে, যেটা আমাদের মনে হয়েছে বা আমার টিমের মনে হয়েছে। আমাকে এই জিনিস নিয়ে আমাকে অফিসেও অনেকে, দেখো সবার মন তো আর একভাবে নেয় না, অনেকে হুম খিল্লি উড়ায়। হুম হ্যাঁ, অনেকেই মানে বলে যে কিছু নেশা ভাঙ করছে নাকি, হুম অনেকেই হুম বলে পাগল হয়ে গেছে, অনেকে অনেক রকম কথা বলতে। যাই হোক, যেটা যার বাড়ির সময় ঘটে সেই জানে। হুম। তো কি হয়েছিল বিশ্বজিৎ এই কিছু ঘটনায় সময়ের মধ্যে আসি। একটু বলো। হ্যাঁ, এর কিছু সময়ের আগে থেকে কিছুটা শুরু করি, যেদিন থেকে আমি তোমাকে একটা ঘটনা মাইট বি শেয়ার করেছিলাম। হুম। সেদিন ঘটনার মধ্যে আমি কি বলেছি আমি নিজেও মনে নেই। আর আমার এমন একটা আমি ঘটনাটা শুনতেও পারি না। বুঝতে পারছি। তো যাই হোক, ঘটনায় আসি। হুম তো সেদিনকার যেদিন তোমাকে ঘটনাটা বলি, সেদিন তো সবই কিছু ঠিকঠাক। আর এইদিকে আমি তো, তুমি জানো আমি পেশেন্ট, প্লাস আমিও তো একটু জব টবের দিকে আছি, গভর্নমেন্ট জবের মধ্যে। প্লাস আমার ওয়াইফও বাড়িতে বসে কি করবো, ওই একটা জব করতেছে, ঠিক আছে। হুম তো ও কিতে জব করে আমি সেটা হাইড করছি। তো ও কাজে যেত, ঠিক আছে। কাজ থেকে বাড়ি এসে রান্না করে নিয়ে, আমার মা একটা ছোট বিজনেস করে গুয়াহাটি, এখানে তো খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে। তো এখানকার কি দোকান বন্ধ হতে হতে না 12:30 1টা 1:30টা বেজে যায় সিজন হিসাবে। হুম 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 তো আমার বাড়ি থেকে কিছুটা দূরেই, জাস্ট 2টো গলি পার হলেই না তো দোকানটা আসে। তো যাই হোক, সেদিনকে আমাকে বললো ওয়াইফ, তো তুমি আরাম করো, আমি যাচ্ছি, তুমি ছেলেকে দেখো। হুম আমি বললাম ঠিক আছে তুমি যাও। আর এখানে সবকিছু সেফ, এখানে যে একটা রাত্রেবেলা মেয়ে বেরোবে কিছু হবে এরকম কিছু নেই। আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। তো আমার ওয়াইফ রাস্তা দিয়ে যাচ্ছে, মানে প্রথম গলি পার করেছে, দ্বিতীয় গলি একটু অন্ধকার আসে। সেই গলির মধ্যে আমার ওয়াইফ হাঁটছে, আর পিছন থেকে মনে হচ্ছে ওকে কেউ বলছে
যে তুই আমাকে ধোকা দিয়ে খারাপ করেছিস। আচ্ছা। আমার ওয়াইফ চমকে ওঠে তাড়াতাড়ি করে আমার মায়ের কাছে যায়। আমার হুম। মায়ের কাছে গিয়ে মাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে রাত্রেবেলা সেঙ্কা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফ এই পাশ ওই পাশ করতে করতে দেখে একটা শ্যাডো ফিগার আমার ওয়াইফের সামনে দাঁড়িয়েছে। হুম। দাঁড়িয়ে সেম কথা বলছে, তুই আমাকে ধোকা দিয়ে খারাপ করেছিস, তোকে কিন্তু আমি ছাড়বো না, তোকে কিন্তু আমার সঙ্গে যেতেই হবে। তুই আমাকে তো কসম দিয়েছিলিস যে তুই সারা জীবন আমার সঙ্গে থাকবি, যে কোনো বিপদ আসুক না কেন, কিন্তু তুই তো তোর কথায় থাকিসনি, কিন্তু আমি তোর কথায় থেকেছি। আমার ওয়াইফ কিন্তু এটা দেখে কিন্তু ভয় পেয়ে কিন্তু উঠে, সারা রাত কিন্তু আর ঘুম হয়নি। ঠিক আছে। হুম। হয়ে যাওয়ার পরে ওই ঘটনার পরে পরদিন সকাল অফিস যায়। এবার সারাদিন মা তো সকালবেলা উঠে হোটেলটা খুলে ঝাড়া মোছা করে টোরে দিয়ে দুপুরবেলা করে রান্না করতে। আমার সেরকম বড় বিজনেস নয়, কেবল শুরু করা হয়েছে। ঠিক আছে, 2-3 মাস হয়েছে শুরু করা হয়েছে। তো ওইরকম কোনো লোক টোকও রাখা হয়নি, তোমার নিজেই করেন সব। আর বেশি আইটেম খাবারও নেই, অল্প স্বল্প আইটেমেরই খাওয়া দাওয়া। তো মা সেদিনকে এবার সারাদিন খাটাখাটি করে রাত্রেবেলা মাংস কিন্তু খুব ভালো ঘুম হয়। ঠিক আছে, মানে ঘুম থেকে উঠার কোনো প্রশ্নই আসে না। তো আমার মা ওই রকম ঘুমিয়েছে। আমার ওই পরদিন উঠে বলে কি, আমার না পা গুলো খুব ব্যথা করতেছে, শরীরটাও আমার খুব খারাপ লাগছে, আমি না আজকে অফিস যাবো। মা বললো ঠিক আছে, যাবা না যখন, বাড়িতে আরাম করো। তো মা আরাম করেছে। পরদিন রবিবার ছিল। তো যাই হোক, সেদিনকে রাত্রেবেলা কোনো কিছু হয়নি। আমার ওয়াইফ খালি একটাই কথা বলে, আমার শরীর হাত পা খুব ব্যথা করছে। তো যাই হোক, পরদিন মা কোনো কারণবশত দোকান করেনি। ঠিক আছে। তো মা সেদিনকে আরাম করে শুয়েছে। পরদিন দোকান খুলবে, তো সব সবজি বাজার, মাছ মাংস চিকেন এগুলো সব ফ্রিজ আপ করে দিয়ে মা ঘরে এসেছে। ঘরে এসে রাত্রেবেলা পরদিন তাড়াতাড়ি যাবে, গিয়ে সব দোকান কি করবে। কথাটা চেপে গেল। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, তো মাছ মাংস এগুলো সব ফ্রিজে রেখে দিয়ে মা তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। পরদিন যায় তাড়াতাড়ি করে হোটেলে রান্না টান্না চাপাবে, এই কারণে মা তাড়াতাড়ি শুয়ে যায়। তখন আমার মা রাত্রেবেলা হট করে না ঘুম ভাঙে পায়ের আওয়াজে। ঘুম থেকে উঠে দেখে আমার ওয়াইফ ঘুমের মধ্যে গোটা ঘরের মধ্যে ঘুরছে কিভাবে, চুল ছেড়ে। মানে ঘরে একটা ঘরে তো 4টে দেওয়াল হয়, ওই দেওয়ালের সামনে যাচ্ছে, দেওয়ালের মধ্যে মাথাটা ঠেস লাগছে, আবার পিছন দিকে হয়ে যাচ্ছে, আবার অন্য দেওয়ালে যে মাথা ঠেস খাচ্ছে, আবার অন্য দেওয়ালে যাচ্ছে, এই করে করে মানে দরজার বাইরে কিন্তু যাচ্ছে না, কিন্তু ঘরের মধ্যে ঘুরছে আর ঘামতেছে খুব। বুঝতে পারলে? মা কিন্তু ওকে ধরে কিন্তু এবার বকা দেয়, বলছে তুমি কি পাগল হয়ে গেছো? কালকে আমাকে সারাদিন একটা খাটা শরীর, কালকে সকালের দোকান, তুমি রাত্রেবেলা এগুলো কি করছো? ঠিক আছে। আমার মাকে আমার ওয়াইফ কি করে, সোজা গলা ধরে, ঠিক আছে, একদম দাঁড় করে তুলে বলছে, তোকে আমি মেরে দেবো আজকে, আমার রাস্তার মধ্যে তুই আসিস, তোকে মেরে দেবো আমি আজকে। এতটুকুই কথা বলে। মা এবার কিন্তু চিৎকার করা চালু করে। এই চিৎকার শুনে আমার ছেলে কিন্তু উঠে যায়। আর আমি তোমাকে বলে দিই, আমার যেহেতু আমি ক্যান্সার হয়েছে, তো আমাকে ডক্টর বলেছিল তো বাচ্চার থেকে একটু দূরে থাকবে। এবার বাচ্চা মায়ের কাছেই থাকে। তো আমার মা, আমার ওয়াইফ আর বাচ্চা একটা ঘরে থাকতো, আমি আলাদা থাকতাম। কারণ আমার দেখো এবার একটা এগুলো অসুখেতে বাচ্চা থেকে দূরে থাকাই ভালো, আমি বাবা হিসাবে যেটা আমার কর্তব্য। বুঝতে পারছো তো? তো আমি সেইভাবেই আলাদাভাবেই থাকি। তো আমি এদের চিল্লাচিল্লি শুনে আমি তাড়াতাড়ি করে আসি। আসার পরে তারপরে দরজাটা বাইরে থেকে ধাক্কা দিয়ে আমার মা কিন্তু দৌড়াই, ওকে হাত টাত ছাড়াই খুলে বলছে, তোর বউ পাগল হয়ে গেছে, দেখ আমাকে এভাবে ধরছে, নাহলে বাড়ির মধ্যে কিছু একটা হয়েছে, এটা তুই ব্যবস্থা কর। আমি কি করি, পুজো ঘরে তো আমার বাড়ির পুজো হয় না, পুজো ঘর থেকে আমি জল নিয়ে গোটা ঘরের মধ্যে ছিটিয়ে আমি সেদিনটা মাটির মধ্যে শুয়ে পড়ি ওই ঘরে। তারপরের দিন আমার ওয়াইফ শুয়ে আছে, দরজা বাইরে থেকে বন্ধ, আমি অন্য ঘরে শুয়েছি। আবার সেদিনকে আমি ভালো করে বলেছি যে তুমি দেখে শুনে রাখি, ওর ঘরের মধ্যে গঙ্গা জল টল একটু ছিটিয়ে দিও, যাতে কোনো অসুবিধা যেন না হয়, আর শুয়ার আগে হনুমান চালিসা একটু পড়ে নিয়ে ঘুমাইও। তো যাই হোক, মা সেটাই করে, মনে মনে হনুমান চালিসা পড়ে নিয়ে শুয়ে পড়ে, ওয়াইফও শুয়েছে। তো এইভাবে এই পাশ ওই পাশ হতে হতে ও আমার ওয়াইফ দেখতে পাচ্ছে আমি গেছি ঘরের মধ্যে। তো আমাকে দেখেও র্যান্ডম বলছে যে তুমি এসেছো, তুমি এক কাজ করো, বাইরে লাইটটা বন্ধ করে দিও। তারপরে আবার ও আমাকে দেখতে পেয়েছে, আবার বলছে, তুমি এখনো যাওনি, দাঁড়িয়ে আছো কেন? যদি শোয়ার হয় এখানে শুয়ে যাও।
নাহলে বাইরের লাইটটা বন্ধ করে দরজাটা ভিড়িয়ে দিয়ে চলে, আমি পরে উঠবো, লাগাই দিয়ে চলে যাবো। ব্যাস এইভাবে করে ওই 1 মিনিট করে তখন ওই হয়েছে। আমি তো দরজাটা ভিতর থেকে বন্ধ করেছি, আমার যদি হাজবেন্ড আসবে তাহলে তো দরজাটা বাইরে থেকে নক করে আসবে। ও কিভাবে ঘরের মধ্যে ঢুকলো? ও কিন্তু ঘুরে দেখছে আর কিন্তু কিচ্ছু নেই, ও কিন্তু আর কিচ্ছু নেই ঘরের মধ্যে। ও মা আর বাচ্চা আছে, বাচ্চার মধ্যে কোনো ইয়ে আসছে না, কোনো কিচ্ছু হচ্ছে না। এইবার হুম। সেদিনকার রাতটা গেল, আমাকে পরদিন সকালবেলা বললো, আমি বললাম দেখো আমি তো তখন আমি তোমার কথাই বলি যে দেখো কৌস্তবদার সঙ্গে তো কথা হয়েছে, কৌস্তবদা ওখানে অনেক কিছুই করতেছে, আর কৌস্তবদা যেভাবে যেভাবে আমাকে নিয়ম বলছে আমি সেইভাবে করতেছি, কৌস্তবদা দেখবার ঠিক বের করবে। হুম। তার জন্য আর এগুলো এত পুরনো কেস, কৌস্তবদা তো আছে, ও ঠিক আমাদেরকে সলিউশন দেবে। তো যাই হোক দাদা, সেদিনকে ওই রকম বলে টলে নিয়ে আমি অফিসে বেরোই। আর মার্চ মাসে তুমি জানো, আর সেদিন সানডে ছিল, আমার ভালো করেই মনে আছে। আর সানডেতে না ব্যাংকের মধ্যে কাজ হতো, কারণ মার্চের শেষের দিকে কি হয় আমাদের কিন্তু চাপ হয়, কারণ ইয়ার এন্ডিংয়ের মাস হয়। তুমি ভালো করেই জানো, আমি তোমাকে বলেছিলাম যে দাদা সানডেতে আমার অফিস খোলা থাকে, বলেছিলাম তো, মনে আছে মাইট বি তোমার? হুম হুম হুম। হ্যাঁ, তো আমি সেদিনকার ব্যাংকের কোনো কাজ হয় না, বাট ব্যাংকের ভিতরে কাজ হয়, কিছু ট্যাক্স ফাইলের এগুলো কাজ। তো যাই হোক, সেদিনকে আমি অফিস গেছি ঠিক 1:30 থেকে 2টো, তার আগে মাইট বি মনে হয় আমার যত সম্ভব তোমার সঙ্গে আমার কন্ট্রাক্ট হয়েছিল, হুম হুম। ঠিক মনে পড়ছে না। 1:30 থেকে 2টো, সরি 12:30 থেকে 1টা কি 1:30 এরকমই বাজে, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। আমার মা আমাকে ফোন করে, বলে তুই বাড়িতে আয়, তোর বউ বাড়ির ছাদ থেকে পড়ে গেছে, সিঁড়ি দিয়ে পড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়ি আসি, হুম। বাড়ি আসে দেখি যে ও পায়ের মধ্যে, আমাদের এখানকার পাশের ডক্টর, ও পায়ের মধ্যে ব্যান্ডেজ করছে, বলছে আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, মেডিসিন দিয়ে দিচ্ছি, আর তোমরা গিয়ে একটু এক্সরে করিয়ে নিও। আমি এখানকার মোটামুটি আমি যেটা মেডিসিন দেওয়ার, ওর পায়ে তো খুব মোচড় লেগেছে, আমি এগুলো ড্রেসিং করে দিয়ে তুমি বাড়ি ডক্টর কাছে একবার এক্সরেটা করাই নিও, কারণ আমি এগুলো কিছু ইয়ে করতে পারবো না, আমার যতটুকু হয় আমি করে দিলাম। আর পাটা এক্সেস ফুলেও গেছিল, তো ডক্টর যেটা কর্তব্য হয়, আর আমার এখান থেকে একটু হসপিটাল নিতে গেলে আমি না আসলে পরে তো মাও তোকে নিয়ে যাওয়া সম্ভব নয়, আর মাও তো একজন গ্যাসের পেশেন্ট বলতে গেলে, তো মা ওকেও নিয়ে যাওয়া সম্ভব নয়, ওই জন্য আমাকে ডাকলো। তো আমি আসলে তারপর ওকে নিয়ে যাবো, আর ততক্ষণ একটা ঘরের পাশে ডক্টরকেও দেখিয়েছে মা। আমি এসে বলেছি কি হয়েছে, তো আমার বিল্ডিং এর মধ্যে এখানকার এক একটা করে ফ্লোর বিক্রি হয়, বুঝতে পেরেছো? 5তলা ফ্লোর, হুম হুম। এক এক করে ফ্লোর বিক্রি হয়। তো আমার ওয়াইফ সিঁড়ি দিয়ে উঠছে কাপড় নিয়ে, ঠিক আছে? তো আমার ওয়াইফ মনে করছে পিছন থেকে আমি ওকে ধরেছি, ঠিক আছে? এবার হয় না, আমার ওয়াইফ মনে করছে রবিবারের দিন ও আমাকে মজাক করে গেছে যে আমি কাজে যাচ্ছি, ওর কাজ টাজ নেই, ও বাড়িতেই আছে, ওই জন্য আমার কাছে ইয়ার্কি মারছে। তা আমার ওয়াইফ বলছে কি, যখন তুমি আমাকে পিছন থেকে যখন ধরেছো, তাহলে কোলে করে আমাকে ছাদে নিয়ে যাও না, তাহলে আমাকে হাঁটতে হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ 1.5 মানুষের উপর উঠে গেছে, মানে বুঝতে পারছো তুমি? মানে লেভিটেট 1.5টা মানুষ, হ্যাঁ মানে 1.5টা মানুষ যতটা হাইট হয় ততটা উপরে উঠে গেছে। আমার ওয়াইফ প্রথম বুঝতে পারেনি, বলছে হ্যাঁ নামাই দাও, হয়ে গেছে, নামাই দাও, তুমি নিজে অসুস্থ আরো অসুস্থ হয়ে যাবে, নামাই দাও, ঠিক আছে? এভাবে যখন নিচে দেখছে ও কেউ নেই, ও শূন্যে ভাসছে। এবার ও কিন্তু চিৎকার করতে পারছে না, কোনো কিছু করতে পারছে। সেই সময় কপাল ভালো কি হয়, সেই সময় ওই যে ফ্লোরের মধ্যে যে ভাসতে ছিল আমার ওয়াইফ, সেই ফ্লোরের একজন মহিলা, ভদ্র মহিলা, উনি বেরিয়েছেন, উনি কিন্তু বিহারি, ঠিক আছে? উনি বেরিয়েছেন, উনি দেখতে পাচ্ছেন তা আমার ওয়াইফ শূন্য ভাসছে। ব্যাস ও যখন বেরিয়েছে, দেখতে যখন পেয়েছে, 1-2 সেকেন্ডের মধ্যে উপর থেকে ওই যে যখন একটা সিঁড়ি একদিকে উঠলো আবার উপর দিকে উঠলো, মাঝখানে একটা গ্যাপ থাকে না, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যায়, বুঝতে পেরেছো তো? সেই জায়গা থেকে হয়ে আমার ওয়াইফ ডাইরেক্ট নিচের মধ্যে নামছে। তো সেদিনকে কপাল ভালো ছিল, আমার ওয়াইফ চুড়িদারের মধ্যে ওই যে সিক হয় না, যে রেলিং যে হয় না, রেলিং এর মধ্যে তো আংটার মতন থাকে না, সেই আংটার মধ্যে আমার ওয়াইফের চুড়িদারটা ফেসে যায়। তো ও কিন্তু আটকে যায়, তারপরে আটকে গিয়ে এই পাশ ওই পাশ হতে হতে ধীরে ধীরে করে ছিঁড়ে আবার নিচে পড়ে। তো নিচে পড়ে পায়ের মধ্যে যে গিরাটা হয় তার মধ্যে লেগে পাটা ফুলে যায়। আচ্ছা। হ্যাঁ, তো এটা আমার ওয়াইফ প্লাস ওই যে মহিলা, উনি কিন্তু দুজনাই বলল। আমার মা তখন বলল, তো দেখ বাবা, এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু করাটা কিন্তু এখন আমাদের কিন্তু রিস্ক হচ্ছে, একটা ঘরে কিন্তু ছোট বাচ্চা আছে, তুই এটার কিন্তু একটা কোনো সলিউশন কর। তা আমি বললাম, দেখো মা, কৌস্তবদার সঙ্গে তো আমার হচ্ছে, আমি কৌস্তবদার সঙ্গে আমি কথা বলবো আজকে, দেখি কি হয়। তো আমি তোমাকে সেদিন কল করেছিলাম, ঠিক আছে? তোমার সঙ্গে কথাও হলো, ঠিক আছে? কথা হয়ে যাওয়ার পরে তারপরে আমি তোমাকে বললাম যে আমি কলকাতা যাব কিছুদিনের মধ্যে, আমার কয়েকদিনের মধ্যে কলকাতা আমার কাজ আছে, আমি কয়েকদিনের মধ্যে কলকাতা যাব। তো
যাই হোক, সেদিনকে তোমার সঙ্গে রাত্রেবেলা আমি অফিস থেকে ফেরার পথে তোমার সঙ্গে কথা হলো। পরদিন আমি সকালবেলা যাচ্ছি, তো আমার অফিস যাওয়ার পথে একটা ফাঁকা রাস্তা আসে। সেই ফাঁকা রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি না, আমাকে পিছন থেকে এসে একজন কেউ বলে গেল যে, মানে একজন কেউ জোরে একটা বাইক নিয়ে কিছু বলে চলে গেলে যেমন হয় না, সেরকম একটা হাওয়ার মধ্যে কেউ একজন বলে গেল, তুই যে অফিস যাস না, আমার না খুব ভালো লাগে রে। এতটুকু বলে কিন্তু আমি পিছন থেকে ঘুরে দেখলাম কেউ নেই। আমি কিন্তু বুঝতে পারলাম এই কথাটা কে বলতে পারে। আমি কিন্তু চুপচাপ করে চলে গেলাম। অফিসতে যাই কাজ টাজ করে আমি আবার বাড়ি এলাম। বাড়ি এসে তোমার সঙ্গে আবার কথা বললাম। কথা বলার তারপরে আমার কাছে মেল আসে, আমাদের অফিসিয়াল মেল আসে যে কাল থেকে আমাদের ট্রেনিং হবে, তুমি আসো। তো আমি যখন বেরোই আমি তোমাকে বললাম যে দাদা কৌস্তব দা, আমি না যাচ্ছি তোমার ওখানে, তোমার সঙ্গে দেখা করবো, আর তুমি আমাকে প্লিজ একটু এবার হেল্প করিও। তোমার সঙ্গে কথা হলো সেদিনকে রাত্রেবেলা। সেদিন আমার ওয়াইফ আমাকে কি বলে জানো, বললো তুমি কি না গেলে হতো না। আমি বললাম আমাকে যেতে হবে, অফিসের কাজ আছে, আর আমাকে তো যেতেই হবে। আমি ওয়াইফকে এটা বলি। সেদিনকার ফ্লাইটের টিকিট আমি চেক করি, ঠিক আছে, তো ফ্লাইটের টিকিট আমি দেখলাম তো আজকে বেরিয়ে কোনো লাভ নেই, তার পরের দিন বেরোবো। তো যাই হোক, পরের দিন আমি টিকিট করি। টিকিট করে নেওয়ার পর সেদিনকে রাত্রেবেলা আমি শুয়েছি। আমার পাশে এসে দুটো শ্যাডো ফিগার এসে আমার কাছে বসেছে। বসার পরে আমাকে বলেছে, একজন বলেছে তুই যাচ্ছিস, আমি খুব খুশি হয়েছি, আর একজন বলছে তুই যদি যাস আমি কিন্তু তোকে রাস্তায় মেরে দেবো। এরকমটা বলেছে? হ্যাঁ, একজন বলেছে তুই যাচ্ছিস, আমি খুব খুশি হয়েছি, আর একজন বলছে তুই যদি যাস আমি তোকে রাস্তায় মেরে দেবো। ওপেন, আমি কিন্তু তোকে রাস্তায় মেরে দেবো। আমি উঠে নিয়ে মাকে ঘটনাটা বলি। মা এখানকার লোকাল একটা ভালো নাম করা গির্জা, সেটা সবাই জানে, সেই চার্চে আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে ওখান থেকে দেহবন্ধন করে দেন। আর উনি আমাকে একটাই কথা বলেন যে তুমি যাচ্ছ, কালকে তুমি রাত্রেবেলা বলেছো ঠিক আছে, এখন তুমি বাড়িতে গিয়ে বলবে তুমি কোথাও যাবে না, আর বাড়ি থেকে কোনো কিছু, আর তুমি যাবে চুপচাপ করে, আর বাড়ি থেকে তুমি কোনো কিছু নিয়ে যাবে না। এমনকি তুমি যে জামাটা পরে যাবে না, যে জামাটা পরে বাড়ি থেকে বেরোবে, সেই জামাটাও তুমি বাইরে কোথাও খুলে দিয়ে নতুন অন্য কোনো জামা পরে যাবে, যাতে তোমার সঙ্গে অন্য কিছু যেতে না পারে। বুঝতে পেরেছো? আমি তোমার গায়ে বন্ধন করে দিলাম যাতে তোমার সঙ্গে আর কেউ কোথাও যেতে না পারে। তো যাই হোক, আমি চুপচাপ করে বেরোলাম। আর আমার ওয়াইফ আমাকে সেদিনকার রাত্রে বলছে তুমি না গেলে কি হতো না, তোমাকে তো মানা করলাম তুমি যেও না, আমার না তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না। আমি বললাম দেখো কাজ তো করতে লাগবে, আর এটাও তো সলিউশন করতে লাগবে। তো বললো ঠিক আছে তুমি সাবধানে যাও, আর কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু ফোন করবা। বললাম ঠিক আছে, তুমি এখন তুমি যদি অফিস যদি না যাওয়ার ইচ্ছা করে তুমি লিভ লাগিয়ে নাও, আর তুমি কয়েকদিন বাড়িতে থাকো, মায়ের একটু হেল্প হবে, বাচ্চাটাকেও দেখবে। তো আমার ওয়াইফ বললে ঠিক আছে তুমি যাও, তুমি এগুলো টেনশন করো না, আর তুমি এক কাজ করো, আমি পায়েস বানাচ্ছি, তুমি পায়েস খেয়ে যাও, বা একটা ভালো শুভ কাজে যাচ্ছ মিষ্টি মুখ করে যাও। আর আমাদের এটা বাঙালির মধ্যে এটা নিয়ম হয় যে কোথাও গেলে একটু পায়েস দেয়, এটা তুমি জানোই হয়তো, বাড়িতে বয়স্ক লোক যিনি থাকেন বা মা বাবা এটাই করেন। তো আমি আমার ওয়াইফ বললাম দেখো আমি এখন মিষ্টি পায়েস টাইস খাবো না, আমি যখন আসবো তখন তুমি বানাই আমাকে খাওয়াইও। আমি বলে এটা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু বেরিয়ে যাই, আমার ওয়াইফে কিন্তু জোর করে নেওয়ার পরে। তো আমি গেলাম, তখন তোমাকে রাস্তায় মেসেজ দিলাম দাদা আমি এয়ারপোর্টের পথে বেরোচ্ছি, তোমার সঙ্গে আমি গিয়ে আমি দেখা করব। তুমি বললে যখন তুমি ফ্রি হবে, তোমার কাজ যখন মিটে যাবে, তুমি আমাকে অবশ্যই ফোন বা মেসেজ কিছু করবে, তোমাকে আমি রিসিভ করবো, আর তোমার যেটা প্রবলেম আছে আমি সলভ করার চেষ্টা করবো, তুমি আমাকে বলেছিলে। আর তুমি যখন কলকাতায় নেমে যাবে তুমি আমাকে একটা মেসেজ দিয়ে দিও। তো আমি তো ভোরবেলা নামি কলকাতা, ভোরবেলা নেমে আমি হোটেল করে শুয়েছি, এবার সারা রাত জাগা। আমি শুয়ে যখন ঘুম ভাঙে তখন ঠিক 11টা কি 12টা, আমি উঠে তোমাকে বলি যে দাদা আমি চলে এসেছি। তো বললে ঠিক আছে আমি তোমার সঙ্গে কথা বলে নেব। তার ঠিক আধা থেকে 1 ঘন্টার পর আমার মা আমাকে ফোন করে, বলছে কোথায় আছিস? আমি বললাম এই তো কলকাতা পৌঁছে গেছি, হোটেলে ঘুম থেকে উঠেছি। বলছে তুই যেইভাবে আছিস তুই বাড়ি আয়। বললাম কেন, কি হলো? বলছে তোর বউ মারা গেছে। আচ্ছা আচ্ছা। বললাম কেন, কিভাবে? বলছে তুই বাইরে গেছিস, আমি ভাবলাম তুই বাইরে গেছিস একটা ভালো কাজের জন্য, রাস্তায় যেন তোর বিপদ না হয়, আমার বাড়িতে পুজো হয় না, তো আমি মনে করলাম আমি তোর বউকে বললাম যে তুই এক কাজ কর, ঘরটা ভালো করে তুমি পরিষ্কার করে নিয়ে ভালো করে গঙ্গা জল ছিটি দিয়ে ভালো করে ঠাকুরকে প্রদীপ ধুনো ধূপকাঠি এগুলো ভালো করে দেখাও, আর যখন প্রদীপ দেখাবে থালার মধ্যে কর্পূর নেবে, কর্পূর নিলে ঘরে যেগুলো অশুভ শক্তি হয় কিছুটা হলেও কাটে।
তুমি এতটুকুন পুজোটা করো, যতদিন ও আসছে না ততদিন তুমি পুজোটা করো। একটু এখন যখন অফিস যাবে, অফিস যাওয়ার আগে একটু পুজোটা করবে, পুজোর ঠাকুরের থেকে বড় কিছু হয় না। আমার মা কিন্তু এটা বলে। আমার ওয়াইফ তখন বলে ঠিক আছে আমি করে দিচ্ছি, তুমি ঘরের মধ্যে ছেলেকে নিয়ে একটু বসো, আমি করছি। তো মা বলে ঠিক আছে। তো আমার ছেলে এদিক ওইদিক ঘরে ফ্লোরের মধ্যেই, ঠিক আছে, খেলাধুলা করছে। আমার ওয়াইফ পুজো করছে। পুজো করতে করতে, এটা আমার মা বলছে, পুজো করতে করতে, ঠিক আছে, আমার ওয়াইফ কি করছে, আমার ঘরের মধ্যে না ওই এমআই এর ছোট ক্যামেরাগুলো আমি লাগিয়ে রেখেছিলাম, ঠিক আছে, যাতে অসুবিধা না হয়। তো সেই ক্যামেরার মধ্যে আমি দেখতে পাচ্ছি দাদা, আমার ওয়াইফ মানে কপুর নিয়ে ধুনো দেখাচ্ছে। ধুনো দেখিয়ে হঠাৎ কিছু দেখে থেমে গেল, থেমে গিয়ে পড়ে গেল। পড়ে গিয়ে যে কপুরটা হয় না, সেই কপুরটা আমার ওয়াইফের বুকের উপর পড়লো, ঠিক আছে। আর ওই সিনথেটিক শাড়ি হয় না, যেমন স্কুলের মধ্যে হয় না ওই তোমার ঘিয়া টাইপের, যেমন মা কালী পূজা করার সময় যে হয় না ঘিয়া আর লাল পাড়ের ইয়েটা হয়, ওটা পরেই আমার ওয়াইফ কিন্তু পুজো করছিল। এবার সিনথেটিক কাপড়ের মধ্যে যখন কোনো আগুন পড়ে তো ওটা প্লাস্টিকের মতন কিন্তু জমে। আমার ওয়াইফে কিন্তু হাত সরাচ্ছে, এই করছে, কিন্তু আমার ওয়াইফ কাউকে কিন্তু ডাকতে পারছে না। আমার ওয়াইফ ওইভাবে কিন্তু পুড়ে গেল, পুরো পুড়ে একদম ইয়ে হয়ে গেল। আর সব থেকে এখানে অবাক করা কাণ্ড কি জানো, আমার ছেলে ওর ওখানেই দাঁড়িয়েছিল। আচ্ছা আচ্ছা। আমার ছেলে ওটা দেখছে, আমার ছেলে হাততালি দিচ্ছে। তুমি বুঝতে পেরেছো? আমার ছেলে ওটা দেখছে, হাততালি দিচ্ছে। নারকীয় একটা দৃশ্য। হ্যাঁ, এইবার আমার মা ওইদিকে, আমার মা কিন্তু কোনো কিচ্ছু জানে না এখন পর্যন্ত। আমার ওয়াইফ কিন্তু এদিকে পুড়ে কিন্তু ডেট হয়ে গেছে, মোটামুটি 25 থেকে 30। আমার মা ওইদিকে কোন ঘুরেছিল আমি জানি না। এইদিকে আমার তখন একটা মানুষজন পুড়ে তো একটা গন্ধ বাড়াইতো, সেই গন্ধে আমার মা বললো কি কড়াই কি যমুনা কিছু বসিয়েছিল নাকি, এইভাবে পুরো একটা গন্ধ বেরোচ্ছে, কোনো মাছ টাছ কি পুড়তেছে নাকি। মা কিন্তু ঘরে দেখছে রান্নাঘরে গ্যাস বন্ধ, পুজো ঘরে এসে দেখছে পুড়ে একটা, যেমন বস্তা যেমন একটা কোনো আগুন ধরে গেলে কেমন ছোট হয়ে যায় না, সেইভাবে ছোট হয়ে গেছে। আর আমার ছেলে ওইভাবে ওখানেই পাশেই লাফাচ্ছে। আমি এটা ক্যামেরার মধ্যে দেখার পরে থানা পুলিশ সবই কিছু হয়েছিল, পুলিশ দেখার সেরকম বডি রিলিজ করেনি। আমি বাড়িতে এসেছিলাম 5টার সময়, বডি রিলিজ করেনি। পরের দিন সবকিছু কাজকর্ম হয়ে সবকিছু মোটামুটি করে সব শান্তি চুক্তি হয়ে তোমাকে আমি বৃহস্পতিবার ফোন করি, তোমাকে আমি ঘটনাটা জানাই। তারপরে সেই দিন যেদিন তোমার সঙ্গে কথা হয়, বৃহস্পতিবার রাত্রে মানে শুক্রবার ভোরের দিকে 3টের সময় আমার পাশে এসে পবিত্র বলে, একদম সদ্যম পবিত্র ওই জায়গায় এসে বসেছে, বলছে একজনকে হারানোর দুঃখ কতটা আজকে তুই বুঝতে পারছিস। আমি ওকে মানে ঘুমের ঘোরে একদম সদ্যম আমি ওকে জেগে থেকেই বলেছি, আমি বললাম আমি তোর কাছে কি দোষ করেছি, আমি দোষ করেছিলাম মানলাম, আমার ছেলেটা কি দোষ করেছিল যে তুই ওকে মা থেকে সরালি। তখন আমাকে পবিত্র একটা কথা কি বলেছিল জানো? কি বলছো? বলছে দেখ ও আমাকে একটা মিথ্যা কসম দিয়েছিল, আমি ওকে নিয়েছি, আমি ওকে বলেছিলাম আমি তোকে নিবই, আমি নিয়েছি, কিন্তু আমি তোর কোনোদিন ক্ষতি হতে দেব না, তোর ছেলেরও কোনোদিন ক্ষতি হবে না। এরকমটা বলেছে পুরো? হ্যাঁ, তোর কোনোদিন ক্ষতি হবে না। আর তোকে আমি এখন একটা ঘটনা বলছি, তুই শোন, এবার তুই ডিসিশন নিস যে আমি ঠিক করেছি না ভুল করেছি। ও আমাকে কিন্তু এতটুকু বলেছে। আমি বললাম, আমি কিন্তু চুপচাপ করে একদম একটা মানুষ যখন একটা খাট হয়ে গেলে, বরফ হয়ে গেলে যেমন হিলতে চলতে পারে না, একটা প্যারালিস পেশেন্ট যেমন হয়ে যায় সেইভাবে হয়ে যায় না, সেইভাবেই আমি কিন্তু হয়ে গেছি, ঠিক আছে। আর এই দিকে এবার আমার কর্মের ফল আমি তোমাকে এবার বলছি। চলে যাও ঠিক 2016 সাল, আমি যখন আমার যখন আমি প্রায় নতুন নতুন কাজের মধ্যে ঢুকেছি, সেই সময় আমার একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপ হয়, বুঝতে পেরেছো? আচ্ছা। মেয়ের সঙ্গে রিলেশনশিপ হয়। মেয়েটার নাম আমি বলে দিচ্ছি তোমাকে ওপেন, মেয়েটার নাম হচ্ছে ঠিক আছে, হাইট করিও, ঠিক আছে। মেয়েটার সঙ্গে আমার একটা খুব ভালো একটা ইয়ে ছিল, মানে একটা প্রেম হয় না যে মেসেজ করলে খুব খুশি আর মেসেজ না করলে চোখের জলে বালিশ ভিজানো, বুঝতে পারছো তো? সেই রকম প্রেম ছিল, মানে একটা অল্প বয়সে প্রেম মানে একটা হয় সেই রকম। তো মেয়ে ছিল একটু লো কাস্টের, ঠিক আছে, আর আমি হলাম, আমার নাম টাইটেল হচ্ছে ব্রাহ্মণের মধ্যে, ঠিক আছে। এবার একটা
আমার ওর সঙ্গে একটা রিলেশন, ভালো একটা রিলেশন, ফ্রেন্ড হিসাবে কথা বলতাম। ওর নাম্বার আমি সেভ করে রেখেছিলাম একটা ছেলে নামে, যাতে আমার কোনোদিন আমার বাবা বা আমার মা যেন নাম্বারটা তুলে যেন কথা না বলতে। একটা ফ্রেন্ড, হ্যাঁ, একটা ছেলের নামে একটা। আর আমার মা আমার বাবা খুব রাগী। আর আমি এই আমাদের এই সম্পর্কের কথা আমি বাড়িতে কোনোদিন আমার বলার মানে বলতে গেলে হাঁটু কাঁপে, বলতেই পারতাম না আমি কোনোদিনও। আর এই জন্যই বলতে পারতাম না, আমি ছোট থেকে আমি অনেকে আমাকে শাসন করেছে। একবার ওই মাটির ভাড় হয় না, যেটার মধ্যে তোমার 1 টাকা 2 টাকা করে জমাতো যে টাকা, লক্ষ্মীবার। সেটার থেকে হ্যাঁ লক্ষ্মী ভাড়, ওই ভাড়টা আমি একবার ভেঙে না টাকা চুরি করেছিলাম। তো আমার মা ওই যে হাতা হয় না যেটা দিয়ে ডাল উঠায়, সেই হাতাটা লাল করে আমাকে দাগের ছিল, মানে পুড়িয়ে দিয়েছিল। তো সেই থেকে আমার মাকে দেখে আরো ভয় পাই, এইরকম ভয় পেতাম। তো এইবার একটা যখন আমাদের সম্পর্ক খুবই ছিল, মানে দুজন দুজনকে ছাড়া মানে কিছুই বুঝতাম না, মানে গভীর প্রেম, মোটামুটি ভালো দিন রিলেশনশিপ চলেছে, 2020 সাল পর্যন্ত চলেছে রিলেশনটা আমাদের। তো লাস্ট পর্যন্ত আচ্ছা। আমাকে মেয়েটা বলে, তো দেখো আমাদের তো রিলেশনশিপ অনেকজন, আর আমার পাড়া থেকে প্রায় অনেকজনই জানে গেছে, আমার বাড়ি থেকেও জানে, তো তুমি এক কাজ করো যে তোমার বাড়িতে একটু জানাও, দেখো যদি কি হয়। আমি বললাম দেখো আমার জানানোর আমার ক্ষমতা নেই, আমি যদি এখন জানাই তো আমার মা আমাকে অর্ধেক টুকরা করবেই করবে, আমি আমার পক্ষে জানানো আমার কোনো কিন্তু সম্ভবই না আমার। তুমি এক কাজ করো, তোমার বাবাকে গিয়ে বলো। তো মেয়েটা ওর বাবাকে বলে, ওর বাবা কি করে, আমার বাবাকে বলে, বুঝতে পেরেছো, আমার বাবাকে বলে। আমার বাবা কিন্তু ওকে কিন্তু সিধা অপমান করে, বলে তুই পাগল নাকি, তোদের নিজেদের মধ্যে ইয়ে কর, আমার একটাই ছেলে, আমি ওকে দেখে শুনে ইয়ে করবো। মানে যেটা অপমান করানোর কথা না, সেই অপমানও কিন্তু আমার বাবা কিন্তু ওকে করে। মেয়েটাকে গিয়ে বলে, মেয়েটা আমাকে কিন্তু ওকে কিন্তু ওইভাবে বলে যে তুই আমার বাবাকে অপমান করার জন্য তুই তোর বাবার সঙ্গে কথা বলতে বলেছিলিস। আর এইদিকে আমার বাড়িতে জানে আমার বাড়িতে তুমুল অশান্তি, আমাকে কিন্তু বেধড়ক পিটাইছে। আর এইদিকে কিন্তু মেয়ে কিন্তু আমাকে এইভাবে, আমি কিন্তু রাগের চোটে বলে দিচ্ছি দেখো আমাদের সম্পর্ক যদি না মানে তো হবে না, তুমি ছেড়ে দাও। তোমার সঙ্গে আমার কোনোদিনও খারাপ সম্পর্ক ছিল না, ভালোই সম্পর্ক ছিল, জাস্ট আমরা প্রেম করেছি, কথা বলেছি। এবার যদি না হয়, 1000 জন দুনিয়া 1000 জন ঘোরে, কারোর সঙ্গে কারো বিয়ে না হলে কি বাঁচে না। মেয়েটা আমাকে কিন্তু একটাই কথা বলে, আমি কিন্তু সুস্থ করি না। এর আগে আমাকে অনেক ধমকি দিয়েছে, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমি সুস্থ করে নেবো, তুমি যদি আমার সঙ্গে ওই জায়গায় না যাও খেয়ে নেবো। আমি কিন্তু সেদিনকার কিন্তু ওইভাবেই করতে রাখি। হ্যাঁ, ও আমাকে বারবার করে বলতো, সেদিনকে আমাকে রাত্রেবেলা বলছে যে আমি কিন্তু আত্মহত্যা করি। আমি বললাম তোমার যা ইচ্ছা তুমি যাই করো, কোনোদিন তুমি আমাকে এতদিন ধমকি দিয়েছো। আর ও আমাকে বান্ধব মতো ধমকি দিত যে তুমি যদি আমাকে এই জায়গায় আমার সঙ্গে যদি না যাও আমি খাবো, ওই জায়গায় যদি না যাও আমি গলায় দিয়ে দিব, ওই জায়গায় যদি না যাও রেলে পড়ে যাবো। এর আমাকে অনেক রকম ধমকি দেয়। এটা ধমকি দিতে দিতে মানুষ একটা না ইয়ার্কিট চলে না, আমি সঙ্গে ওকে ইয়ার্কিট চলে নিয়েছি। বললাম হ্যাঁ তুমি যা করার করে নিও, তো মরার তোমার ক্ষমতা তত্ত্বা কাকে বলে জানো, বানান করো তো কেমন হয়। ও কিন্তু সেখানে রাত্রেবেলা কিন্তু অরিজিনাল কিন্তু সরি আত্মহত্যা করে। ওকে, পরদিন আমার বাড়িতে, আর মেয়েটার কাগজের মধ্যে আমার কিন্তু কোনো জায়গায় নাম লেখেনি, আর ও খালি একটা কাগজ লিখছিল যে আমার পিছনে আমি নিজে দায়ী, কাউকে কোনোদিন ছোট করবা না, যদি কেউ আমাকে ভালোবাসো, এতটুকু কিন্তু নোটিশ লিখে কিন্তু আমার দিকে কিন্তু কেউ কোনোভাবে আঙুল তুলেনি, এটা একদম সত্যি কথা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এবার তার কিছুদিনের মধ্যে আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে যায়। ঠিক আছে, আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে যায়। মানে এটা তোমার আগের রেকর্ডিং এর আগে আগের ঘটনা, আগের ঘটনা। ঠিক আছে, এইবার আমি তোমাকে একবার বলেছিলাম আমার বিয়েটা ঠিক হয়েছিল একটা এমার্জেন্সি কারণে, মা অসুস্থ হয়েছিল, বলেছিলাম প্রথম ঘটনায়। তো হ্যাঁ, আমার বন্ধুরা বলে তো এর বড় হয়ে একে এখন বিয়ে দিয়ে দাও, কাকিমার একটু কাজের সুবিধা, আমার বন্ধুরা বলে, বুঝতে পেরেছো। সেই সময় একদিন সেদিনকে আমার মা কি করেছিল, আমার মা বাজার থেকে ঘুরে এসে বাড়িতে বসেছে, জল খাচ্ছে। ঠিক আছে, জল খেতে খেতে আমার মা মনে করছে আমার মায়ের কেউ ধরছে, ওই টিপে ধরেছে কিনা, সেইভাবে ওই মা ওইভাবে গ্যাসের একটা হয়ে মাথার মধ্যে খারাপ হয়ে অজ্ঞান হয়ে গেছে। সেইভাবে মাকে হসপিটাল নিয়ে যায়, আমিও যাই। ঠিক আছে, এটা কিন্তু এই ঘটনার সঙ্গে কিন্তু যুক্ত। ঠিক আছে, এবার আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে ওর কিন্তু আক্রোশ আরো বাড়ে। এইদিকে কিন্তু আমার বাড়ির মধ্যে কোনো ঝামেলা নেই, ও কিন্তু একটা সময়ের অপেক্ষা করেছিল, যেটা আমাকে যে এর আগে যে বলেছিলাম একটা মৌলবী সাহেব যখন পড়ে আমার বাড়িতে যখন আসে, যখন বাঁধন দেয়, তখন কিন্তু এই ঘটনা আমি জানতে পারিনি, বুঝতে পেরেছো। তো এবার ঘটনা আছে, আমার বিয়ে হয়। আমার বিয়েটা যখন হয় না, যে জায়গায় খয়লানে একটা বাড়ির, গ্রামের বাড়ি দেখবে, বাড়ির থেকে একটু দূরে না ওই গরুর খাবার দাবারের জন্য খড় কুড় রাখে না,
তার পাশে রোড থাকে, এই রকমের রোড দিয়ে আমার গাড়ি আসে, আর ওই ক্ষয় লাইনে উঠতে আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়। আচ্ছা, বুঝতে পেরেছো? সেইখান থেকে কিন্তু ও আমার বাড়ি পিছন দেয়। ও কিন্তু আমাকে কিন্তু একটা পাওয়ার আশাই ছিল, সেখান থেকে কিন্তু ওই মেয়ে কিন্তু কালপুরুষে পরিণত হয়ে গেছে। ওর কিন্তু একটাই জিনিস চাই, যেটা সত্যি কথা হলো, ও কিন্তু একটা সংসার করতে চায়, আর ওর মেন মোটিভ হলো সেক্স। মানে তুমি ইনিশিয়াল রেকর্ডিং এ যেটা বলেছিলে যে তোমার হ্যাঁ। সাথে দুজন ছিল, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একজন তার মানে তাই তো? এখন যে তোমাকে কিছুক্ষণ আগে বললাম না, এখন যে কিছুক্ষণ আগে বললাম যে আমার সামনে দুজন, একজন বললো যে আমি তোকে মেরে দেবো, আর একজন বললো যে তুই আমার জন্য অনেক হেল্প করছিস। এই যে আমার যে গার্লফ্রেন্ড, যে এক্স গার্লফ্রেন্ড যে ছিল, তাকে তো বিদায় করে দিয়েছে এই থার্ড পার্টি আরো অন্যজন, সেটা আমি তোমাকে পরে বলছি। বুঝতে পেরেছো? এবার ঘটনায় আসি। আমার বাড়ি থেকে আমি গাড়ি, ওর বাড়ির সামনে থেকে গাড়ি যখন আসে, এবার কেউ যদি কোনো একটা কিছু নেয়, তার সামনে আমি একটা খুশি খুশি একটা বাড়িতে বউ নিয়ে আসছি, তার মধ্যে রাস্তায় তো আমার সঙ্গে আরেকজন পিছন নিয়েছে, প্লাস এও আমার বাড়িতে কিন্তু পিছন নিয়েছে। আর এর পরিণত আমার কিন্তু খারাপ হয়েছে, সেটা আমি ঘটনার মতো আমি তোমাকে বলেছি, খুবই খারাপ পরিণতি। এইবার চলে আসি, তার মৌলভী মশাইকে ডাকা হয়েছিল। মৌলভী আসার পরে আমার বাড়িতে পরিদর্শন করেন, করার পরে বলেন যে, আমার বাবাকে ডাকেন, বলেন যে তুই ছেলে কারোর সঙ্গে এর আগে রিলেশনশিপে ছিল? আর আমার বাবা বলেছে, হ্যাঁ আমি তো ওই মেয়েটা করে নিয়েছে। বলছে ওই মেয়েটা করার পেছনে তোর ছেলেও কারণ আছে। তোর ছেলে ওকে সেদিনকে রাত্রে কি অপমান করেছিল জানিস? তোর ছেলেকেও কিন্তু ছাড়বে না, তোর ছেলেকে কিন্তু নিয়ে যাবে, আর এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। তো আমার বাবা ওর পা হাত পা ধরে, বলছে যে দেখুন আমি তো এগুলা প্রথমে বিশ্বাস করতাম না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, প্লিজ আপনি আমার ছেলেকে বাঁচান। দেখুন আমার ছেলে তো আপনার ছেলের মতোই, প্লিজ আপনি আমার ছেলেকে বাঁচান। তো বলছে ঠিক আছে আমি কাজ করব। তারপরে উনি আমাকে বলছে তুমি আচ্ছা বাড়ির মধ্যে তুমি ক্যামেরার মধ্যে তুমি যে বলেছিলে, ক্যামেরার মধ্যে তুমি কিরকম জিনিস? আমি বললাম একটা কালো ছায়ার মতন স্যাডের মতো সরে গেল, আর আমি যখন দরজা খুলছিলাম তখন দেখলাম যে একজন উল্টো হয়ে আমাকে দেখছিল। বলছে কি রকম দেখতে? আমি বললাম ঠিক ওই একটা কুকুরের মতন দেখতে হয়। বলছে সর্বনাশ করেছে, এ তো খুবই বাজে জিনিস, এগুলো এটা তো কালপুরুষও পরিণত হয়ে গেছে। এটাকে আমার ভাগানোর পক্ষে, এটা যদি আমি ভাগাই, একে যদি আমি বের করি, আমার জীবনও তো জান যেতে পারে, আমারও তো ফ্যামিলি আছে। বললাম দেখুন আপনি যদি না পারেন তাহলে কে পারবে? বলছে ঠিক আছে আমারও একজন আছেন, উনিও ভালো জানেন, আমি আর উনি দুজন মিলে আসবো, এসে তোমার বাড়িতে আমি কিন্তু কাজ করব। তো যাই হোক, পরের দিনই উনি আসেন। উনি এসে সারা রাত আমার বাড়িতে থাকেন। সারা রাত বাড়িতে থাকার পরে উনাদের যে ওই ময়ূরের মতন যে থাকে না, ওই পালকের মতন যে থাকেন, ওটা গোটা বাড়ির মধ্যে ধূপ ধুমা দিয়ে উনি বললেন যে আপনার ছেলেকে নিয়ে, উনি একটা সবুজ রঙের একটা কবচ দিয়েছিলেন বাড়ির সবাইকে, বলছে এটা বেঁধে দাও, বেঁধে দিয়ে তোমরা একটা ঘরের মধ্যে ভিতর থেকে তালা মারবে, তালা মেরে তার মধ্যে 3টা কবচ বাঁধবে, আর ভিতরে বাইরে যাই কিছু হয়ে যায় না, তোমার বাড়ির বাইরে বেরোবে না। আর তোমাদের যদি বাথরুমও যদি লাগে প্রয়োজন পড়লে ঘরের মধ্যেই করবে, কিন্তু বাইরে বেরোবে না। বুঝতে পারলো কতটা ভয়ানক জিনিস হচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, কতটা ভয়ানক জিনিস হচ্ছে। বাথরুমও যদি লাগে তোমরা ঘরের মধ্যে করবে, ঘরের বাইরে বেরোবে না। ঘরের বাইরে যদি বাড়াও, যাকে পাবে তাকে কিন্তু মারবে। ও কিন্তু এটা সামনে বলা না। আর একটা যখন কালপুরুষ যখন বাড়ি থেকে যখন বের করা হয়, তো কাউকে না কাউকে নিয়ে যায়। কালপুরুষের সব থেকে মোটিভ হলো যে যদি মেয়ে কালপুরুষ হয় তাহলে মেয়ে মারবে, আর যদি ছেলে কালপুরুষ হয় তাহলে ছেলে মারবে। তো কেউ ঘরের বাইরে কিন্তু বেরোবে না। তো যাই হোক, ওনারা কিন্তু কাজ করেন, কাজ টাজ করে টোরে দিয়ে পরদিন সকালবেলা উনি আমাদেরকে নিজেই বলেন তো তোমরা বার হয়ে যাও, ভয়টা কেটে গেছে। বেরোলাম। বেরোনোর পরে দেখছি দুজনেরই নাক দিয়ে কিন্তু রক্ত বেরিয়ে গেছে। প্লাস আমার ঘরে দুটো বারান্দার মধ্যে চেয়ার ছিল, সেই চেয়ারের পায়া ভেঙে গেছে। তা বললাম কি হলো? বলছে দেখো আমি যেটা তোমার ছেলে যেটা ভুল করেছে সেটা তো আমি কাটিয়ে দিয়েছি, বাট আরে যে একজন আছে তাকে কিন্তু আমি কিন্তু বার করতে পারবো না। বলছে আর কি আছে? বলছে আরেকজন আছে। ও আমাকে কোন রকম ভাবে, আমি ওকে বুঝতেই পারলাম না ও কি চায়, আর ওর সঙ্গে আরো একজন আসছে।
ও ওকে কিন্তু সাপোর্ট করে। আর একটা নেগেটিভিটি যে বাড়িতে আসে, ওর সঙ্গে সঙ্গে আরো আসে। একজন বলে না, এক জায়গায় যদি এখন একটা মানুষ বাস করে, তো ওকে দেখে দেখে আরো 4-5 জন লোক বাস করা চালু করে ওখানে। তো এইভাবে ওইখানেও কিন্তু তোমার বাড়িতে কিন্তু এইভাবে বাসটা চলছে। তো তোমরা একটা কাজ করো, তোমরা যত তাড়াতাড়ি পারো, তোমার ছেলেকে আমি যে কবচটা বাঁধে দিচ্ছি, তোমার বৌমাকেও বেঁধে দিচ্ছি, তোমরা এখান থেকে দূরে চলে যাও কোথাও। তো তারপর তো আমি তোমাকে বলেছিলাম যে আমার ফ্রেন্ড বাড়িটা কেনে, কম দামে খুবই বাড়িটা আমার কেনানো হয়, বিক্রি করি আমি, বিক্রি করে গোয়া আসি। ঠিক আছে, এইবার আমার ওয়াইফ আর আমার শ্বশুর মিলে যেটা ভুল করে, সেই ঘটনা এবার আসে। এটা হলো আমার ভুল, যেটা আমি ভুল করেছি। আমার জন্য কারো একটা কোনো একটা মায়ের কোল হারিয়েছে, আমি যদি সেখানে যদি সাহস করে বলতাম, হয়তো বাড়িতে যদি জেদ করতাম, তাহলে আজ হয়তো আমার জীবন অন্যরকম হতো। এই জিনিসটা আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি। আর আমার যতজন যে হারিয়েছে, সবার জন্য দায়ী একমাত্র আমি নিজেকে মনে করি। বুঝতে পারছি। এইবার আমার ওয়াইফের যেটা হয়, একটা আমি তোমাকে বলে দিই, একটা পার্টিকুলার একটা জায়গা আছে, সেই জায়গার আমি তোমাকে নামটা হাইড করিও, গঙ্গা তুমি নাম জানো, সেই যে পবিত্র পড়াশোনা করতো আর আমার ওয়াইফও পড়াশোনা করতো। ঠিক আছে, দুজনে পড়াশোনা করতো। ঠিক আছে, পড়াশোনা করার সময় পবিত্র কি করে, পলিটিশিয়ান মানে হয় না একটা ছাত্র সংসদ একটা যে হয় না কলেজে, সেই ছাত্র সংসদে ও একটা ভালো একটা ইউনিয়ন লিডারও ছিল। ঠিক আছে, তো এবার ওই পার্টি এজন্যই করতো যাতে ও একটা, ওর বাবা মায়ের তো অবস্থা খুবই খারাপ ছিল, তো চেয়েছিল একটা যদি এইভাবে এদের সঙ্গে ঘুরে যদি একটা যদি ছোট মোটো কাজও যদি হয়, তাহলে একটা করে খাওয়ার একটা জায়গা হবে। তো ওই জন্য পার্টি করতো। কলেজ শেষ করে ও জিওতে কাজে ঢোকে, এর মধ্যে যমুনার সঙ্গে ভালো রিলেশনশিপ হয়। ঠিক আছে, নামগুলো হাইড করিও দাদা। তো আমার ওয়াইফের সঙ্গে ভালো পরিচিত হয়, একটা প্রেমের সম্পর্ক যায়। ঠিক আছে, একদিন আমার ওয়াইফ বলে, তো দেখো আমার তোমার কথা আমি বাবাকে বলবো, তো জাস্ট আমি এখন আমাদের সম্পর্কের কথা বলবো না, বলবো যে তোমাকে যাতে একটু কিছু যেন দেয়, করে দেয়, তুমি অনেক কষ্টে গেছো, বলবো আমরা দুজন র্যান্ডম ভালো ফ্রেন্ড, যাতে তোমার একটা কোনো জবের একটা ইয়ে হয়। তো ও বলে, তখন ওর বাবা বলে ঠিক আছে ওকে পাঠাস, অফিসে পাঠাস, ওই তো আমাদেরই ছেলে, কালকে কথা বলবো। তো ওই পার্টি অফিসে যায়, ছেলেটা বলে, তো বলছে ঠিক আছে তুই টাকা পয়সা দে, তুই আমার পার্টিরই ছেলে, তো তুই আমাকে কিছু টাকা দে, আমি তোর করিয়ে দিব। তো যাই হোক, ছেলেটা টাকা পয়সা দিয়ে চাকরি টাকরি নেয়, তারপরে ওর বেতন পায়নি, চাকরি চলে যায়। ঠিক আছে, চলে যাওয়ার পরে ও কিন্তু করে ঝামেলা, বুঝতে পেরেছো? বলছে তুমি আমার চাকরি, এবার দেখো এক পাড়ায় ও কিন্তু একটা ভালো একটা জিতা একটা নেতা, তার মধ্যে যাই যদি ও যদি একটা ঝামেলা করে, একটা সমাজে কিন্তু মান কিন্তু খারাপ হয়। আর একটা যখন নেতা যখন হয়, একটা ভালো একটা যখন নেতা হয়ে যায় না, তার আশেপাশে কিন্তু গুন্ডা থাকে বেশি, এটা তুমি মানো? ও কি করে, ভালো একটা কিন্তু গন্ডগোল ওখানে সৃষ্টি করে, বলে যে আমি তোমাকে টাকা দিয়েছি, আমার তারও প্রমাণ আছে। ঠিক আছে, আমি 4-5 জনকে দাঁড় করিয়ে দিব, প্রমাণ আছে, আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি এই একটা গরিব ছেলের কাছ থেকে এভাবে তুমি টাকা নিতে পারো না, যখন টাকা নিয়েছো ভালো কথা, তুমি কাজে ঢুকিয়েছো, তো আমাকে তো বেতন তো আমি পাবো, সে বেতন আমাকে দিলে না, প্লাস আমাকে তো বের করে দিলে, তা আমার তো কিছু একটা সলিউশন দাও। ও বলছে বলেছিলে যে বাবা হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ওই জায়গায় কিছু হাইড করেছিলাম, তো এবার মেন ঘটনা বলছি তোমাকে। ও কিন্তু এইবার ওর কিন্তু বিয়ের জন্য বাড়ি টাড়ি সবই কিন্তু তৈরি হচ্ছিল। ঠিক আছে, পরে থেকে ওদের সম্পর্ক, আমার ওয়াইফ সম্পর্কের কথাও বলেছিল, ও যখন দেখছে এই ছেলে যখন চাকরি পেয়ে গেছে, চল বিয়েটা হয়েই যা। মানে ওকে, মানে তোমার ওয়াইফের সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, ওয়াইফের সঙ্গে সম্পর্ক ছিল, যেটা আমি প্রথম ঘটনায় কিন্তু আমি স্বীকার করিনি, একটা ফ্যামিলির একটা সম্মানের জন্য। বাট এখন যখন নেই, আর আমাকে একটাই কথা বলেছিল, আমি এই জায়গায় আমি মিস করেছি, আমাকে আরেকটা কথা বলেছিল, যখন আমার পাশে এসে যখন বসেছিল না, তখন একটা কথা বলেছিল যে দেখো বিশ্বজিৎ ভাই, তুমি আমাকে হেল্প করেছো, যমুনা আমার সঙ্গে ভুল করেছে, তুমি আমাকে ইয়ে করনি, কিন্তু তুমি একটাই ভুল করেছো, যে তুমি সবসময় সত্যিটাকে ঢেকেছো, তুমি যেটা ভুল করেছো তুমি সেটাও হাইড করেছো, আর প্লাস তোমার ওয়াইফ যেটা ভুল করেছে সেটাও তুমি ভুল হাইড করেছো, এটা তুমি ঠিক করোনি, এটার জন্য তোমার উপর আমার রাগ। আমি তোমার কোনোদিন কোনো ক্ষতি করব না, তোমার বাচ্চারও আমি কোনোদিন ক্ষতি করবো, তুমি উন্নতি করবে, আমাকে তুমি আমার জিনিস তুমি দিয়ে দিয়েছো, আমি যেটা চেয়েছিলাম আমি সেটা পেয়ে গেছি, কিন্তু আমি তোমার সঙ্গেই থাকবো, কিন্তু তোমার আমি কোনো ক্ষতি হতে দেবো না, কিন্তু তোমাকে যে ক্ষতি করার চেষ্টা করবো আমি কিন্তু তাকে মেরে দেবো।
আমাকে কিন্তু এই কথা বলেছে, যেটা আমি কিন্তু তোমাকে হাইড করলাম। এখন আমি তোমাকে এখন বললাম, বুঝতে পেরেছো? হুম। এইবার আমার ওইদিকে ওর বাড়ি টাড়ি ঠিক, আমার ওয়াইফের সঙ্গে কিন্তু বিয়েও ঠিক হয়েছিল। তো যখন ও চাকরি যখন চলে যায়, এইদিকে আমার ওয়াইফ ওকে খুব বাজে ব্যবহার করে, ছেলেটাকে ইয়ে করে। এবার ছেলেটা আমার ওয়াইফকে বারবার করে রাস্তায় ওকে বুঝাতো, এই করতো। তো দেখো অনেক জায়গায় অপমান করে, ওর বাবাকে বলে। ওর বাবা কি করে, ছেলেটাকে কিন্তু রাস্তাঘাটে খুব মারামারিও করে, খুব মারে, মেরে টেরে নিয়ে টিয়ে। তখন ছেলেটা একটা মনে রাগ হয়, যখন আমার গার্লফ্রেন্ড যখন নেই, আমি এতদিন ইয়ে, এবার কি করে ও কিন্তু পুলিশ কমপ্লেন করে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। এবার কিন্তু পুলিশ কমপ্লেন করে ওর 3 জন বন্ধুকে নিয়ে, বুঝতে পেরেছো? ওর কিন্তু 3 জন বন্ধুকে নিয়ে। তারপর কি হলো বিশ্বজিৎ? হ্যাঁ, তারপরে আমার পবিত্র যে ছিল, ও 3 জন বন্ধুকে নিয়ে পুলিশ কমপ্লেন করে। এইদিকে ওর তো যা হওয়ার হয়ে গেছে, ও পুলিশ কমপ্লেন করে যে আমি অমুক জনের কে আমি এত টাকা দিয়েছি, আমাকে চাকরি দিয়েছে, একটা কমপ্লেন করে। আমি চাকরি বেরিয়ে গেছি, এখন আমাকে কোনো সলিউশন হচ্ছে না। তো এবার পুলিশও তো তুমি জানো কি রকম, পুলিশ ওকে রিটার্ন করে, বলে ঠিক আছে আমরা দেখে নেবো, কমপ্লেন লিখে চলে যাও, আমরা দেখে নেব। 2 জন বন্ধু কি করে, ব্যাঙ্গালোরে ওরা কাজ করতো, ঠিক আছে, ওরা ব্যাঙ্গালোরে পরদিনই চলে যায়। আর পবিত্র আরেকজন বন্ধু, ওরা এখানেই থেকে যায়। তো ওর একটা বন্ধু কি হয়, ওর একটা বন্ধু কোথাও যাচ্ছিল, যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। মানে ও মারা যায়নি, ওকে মেরেছে, একদম যেটা ওপেন কথা বলছে, ওকে মেরে দিয়েছে। ও কমপ্লেন করেছে, ওকে 7 দিয়েছে, ওকে মেরে দিয়েছে। 7 দিনের মাথায় ওর বাড়িতে রাত্রেবেলা করে একদিন 12টা কি 1টা বাজে, ঠিক আছে। আর পবিত্রর বাড়িটা একটু, তুমি এর আগের ঘটনাও বলেছো, ওর বাড়ি একটু ফাঁকা জায়গায় ছিল। ওর বাড়িতে 10-12 জন লোক এসে চুপচাপ করে এসেছে, রাত্রে 12টা 1টার সময় ওর বাড়িতে এসে দরজা নক করেছে। ওর মা বেরিয়েছে, ওর বাবা বেরিয়েছে, সব বাড়ি টাড়ি তৈরি হচ্ছে। ওর ছেলেকে বলছে তোমার ছেলে কই? তো বলছে আমার ছেলে শুই আছে। বলছে তোমার ছেলেকে ডাকো, আমরা বসে মীমাংসা করে নিব। এই জন্য রাত্রে দিনের বেলা আসলে একটা, যতই হোক দাদারা একটা খারাপ লাগবে, তুমি ওকে ডাকো, আমরা এখানে বসে রাতারাতি মীমাংসা করে নিবো, যেটা টাকা পয়সা হচ্ছে সেটা, তুমি ওকে ডাকো। ওর মা বাবা কিন্তু প্রথমে বুঝতে পারে তো কিছু একটা ব্যাপার হয়েছে, নাহলে এতজন লোক কেন আসবে মীমাংসা করতে? আসলো 2-3 জন আসবে, এতজন কেন আসবে? ওর বাবা মা বলছে দেখুন আপনারাও আমাকে চেনেন, আমরাও আপনাকে চিনি, ওর ওইরকম কোনো কিছু হবে না, ওকে ডাকেন। তো এইভাবে বলা বলিতে ছেলে বেরিয়ে আসছে, নিজে থেকে বেরিয়েছে, ওর বাবা মা কিন্তু ডাকেনি। ওর ছেলে নিজে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরে বলছে তুই পুলিশ কমপ্লেন করছিলিস? বলছে তোমরা আমাকে হেল্প করছো না, তোমাদের জন্য আমি এতদিন আমি কত তোমাদের জায়গার জন্য আমি পতাকা ধরেছি, ঝান্ডা ধরেছি, আর তোমরা আমার জন্য এইরকম করছো। কোনো কথা না, ডাইরেক্ট ছেলেটাকে কিল ঘুষি মারা যাবে, কোনো কথা না। প্লাস ওর বাবা মাকে মারা যাবে, ওকে ছেলেটাকে বেধড়ক মেরেছে, এমন ভাবে মেরেছে যেমন একটা পুলিশ মারে না, মারবে কিন্তু না, সেইভাবে কিন্তু ওকে মেরেছে। মেরে টেরে নিয়ে যায়, গলার মধ্যে দড়ি লাগিয়ে ওকে কিন্তু মারে দেয়। ওর বাবা মাকে বলে যে তোরা যদি মুখ খুলিস তাহলে তোর ছেলেকে আমরা বদনাম করে দেব, যে তোর ছেলে ওই দাদার মেয়েকে বাজে ভাবে ধর্ষণ করেছে, তোর ছেলেকে গোটা তোদেরকে নাম খারাপ করে দেব। তো তোরা এটাই বলবি যে তোর ছেলে করেছে। এবার বুঝতে পারলো ঘটনা কত প্যাথেটিক হয়েছে। ওর বাবা তারপরে আমার সঙ্গে বিয়ে ঠিক করে, মেয়ের বিয়ে হয়, ও আমার পিছন আসে। এই ঘটনাটা আমি এখন পর্যন্ত জানতে পারি। তারপর ও আমাকে বলছে এইবার তুমি বলো, আমার জায়গায় তুমি থাকলে তুমি, এটা একটা হয় না, একটা সাউন্ড যখন ভেসে যায় কেমন হয়। ও আমাকে একটা কানতে কানতে হাঁটু গেড়ে কাঁদছে। দাদা তুমি বিশ্বাস করবে না, আমি সেদিন ঘুমাইনি, আমি জেগেছিলাম। ও হাঁটু গেড়ে কানতে লেগেছে, বলছে আমার সব স্বপ্ন ভেঙে গেছে। আমি তোমাকে একদিন বলেছিলাম রাস্তার মধ্যে, তুমি যখন অফিস যাও আমার ভালো লাগে, আমারও এটা স্বপ্ন ছিল, আমার এই স্বপ্নটা ভেঙে গেছে, আমি তোমার সঙ্গেই থাকবো। আর যারা যারা আমাকে ওই যে 10-12 জন যে এসে আমাকে যে মেরেছে, আমি তাদেরকেও মারবো। আর আমি তো একাই ওইভাবে মারতে পারবো না, আমি তোমার সাপোর্ট নিয়ে মারবো। আমি সেদিনকার দাদা, আমি তোমাকে বললাম না, আমি কসম খেয়েছি। আমি জানি না সেদিন কখন সকাল হয়ে গেছে, আমার মনে যে এতদিনকার যে ভয় যে ছিল, আমি এতজনকে যে হারিয়েছি, আমার মনে কোনো দুঃখ নেই। আমার যেটা জীবনে পাপ করেছি আমি সেটা শুধরেছি। আমি ডিসিশন নিয়েছি, ওর বাবা মাকে আমি দেখবো, প্লাস আমার যে এক্স গার্লফ্রেন্ড ওর বাবা মা,
ওরও একটাই মেয়ে ছিল, ওর বাবা মাকে দেখার মতন, তাদেরকেও আমি দেখবো। প্লাস পবিত্রকে আমি আমার কাছেই রাখবো, ওকে আমি ঘর থেকে বের করবো না। তোকে ঘর থেকে বের করবে না? না, ওকে আমার কাছেই রাখবো। ওর সঙ্গে যারা যারা ভুল করেছে, সে আমার সামনে আমার শ্বশুরই হোক না কেন, সবাই এক এক করে সাজা পাবে। এটাই হলো আমার ইয়ে। বুঝতে পারছি। আর তোমাকে আমি একটা কথা বলি, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আমি খারাপ কর্ম করেছি দাদা, আমি যদি সেদিনকার যদি একটু হয়তো বললে পরে আমাকে হয়তো মারতো, মেরে ফেলতো না, কিন্তু আজকে এতগুলো কারো জীবন নষ্ট হতো না। হয়তো আজকে আমার জায়গায় হয়তো বিশ্বজিৎ, ঠিক আছে, সেটা হচ্ছে কর্ম না, মানে কর্ম কাউকে ছাড়েই না। উহুম। এবার আমি দাদা, এটাই একটা ব্যাপার। আমি জীবনে এর ঘটনার পর থেকে আমি অনেক কিছু জীবনে শিখেছি। আমি সিরিয়াসলি বলছি, হুম। আমি সেদিনকার শোনার পর থেকে না দাদা, আমি যা কিছু করেছি আমি জানি আমি অনেক কিছু করেছি। প্লাস ওকে ওইভাবে করে ঘরের মধ্যে ঢুকে মেরেছে, প্লাস পরের দিন ওটা সুসাইডের, এটা আমাদের পশ্চিমবঙ্গে কমন ব্যাপার হয়ে গেছে এখন। আমি এতদিন মুখ বন্ধ করেছিলাম, সেটা আমার ভুল। আমি যদি এই জিনিসটা আগে থেকে যদি ওকে হেল্প করতাম, তাহলে আজকে হয়তো আমার সঙ্গে সবাই থাকতো। বুঝতে পারছি। ঠিক এই আছে, জিনিসটা আমি ইগনোর অসুবিধা করেছি। নেই, তুমি কলকাতায় এসো, যদি পারো তোমার ছেলেকে নিয়ে এসো আমার বাড়িতে। ঠিক আছে? আর আমি তোমাকে একটা কথা বলি দাদা, হুম। আমি যে ঘরে এখন আছি, সেই ঘরটা আমি চাই, দেখো ও চলে গেছে, ওয়াইফ চলে গেছে, এও চলে গেছে, এটা দুইজন এখানেই থাক, ভালো থাক। আমি এখান থেকে চলে যাবো, বলে আমি কলকাতার রেন্টে থাকবো, কিন্তু এরা ভালো থাকলে, প্লাস ওর বাবা মা, প্লাস আমার এক্স হাজবেন্ডের বাবা মা, ওর বাবা মা তো আমার কাছে আসবেন না, বাট উনাদের যেটা যাবতীয় যতদিন উনারা বেঁচে থাকবেন আমি দেখবো উনাদের। তুমি জীবনে কলকাতায় যত আসছো খুব তাড়াতাড়ি। আমি কলকাতায় দাদা আমি আসবো, আমি তোমাকে বলে দিই, কারণ আমি এখান থেকে ট্রান্সফার নিতে আমার এখান থেকে 6 মাসের আগে অ্যাপ্লিকেশন দিতে হয়। আমি 6 মাস পরে আমার যেতে যেতে মনে করো জানুয়ারি মাস হয়ে যাবে আমি যখন যাব। আর আমি তোমাকে একটা কথা বলে দিই, যতজন এর সঙ্গে জড়িত সবাই শাস্তি পাবে, আমি কাউকেই ছাড়বো না। আর আগের থেকে আমি একটু সুস্থ হয়ে গেছি, তুমি আমার কথা শুনে বাট বুঝতে পারছো, দর্শকের কাছে যখন প্লে রেকর্ডিং চালাবে সবাই বুঝতে পারবে আমি আগে থেকে অনেকটা সুস্থ হয়েছি। থ্যাংক ইউ বিশ্বজিৎ। আর আশীর্বাদ করো দাদা, দেখো তুমি হয়তো আমার সেম এজেরই হবে, বাট আমার ছেলে তোমার থেকে ছোট, ছেলেকে আশীর্বাদ করো একদম যেন ওকে আমি ভালোভাবে মানুষ করতে পারি। সবাই, সব দর্শক বন্ধু যেন ওকে আশীর্বাদ করে। ভুল আমি করেছি, কারো যদি গালাগাল যদি দেওয়ার হয়, আমাকে যদি ছোট করার হয়, অবশ্যই করতে পারো, কোনো ইস্যু নেই। মানুষ ভুল করতে যখন আমার লজ্জা লাগেনি, তো কেউ যদি আমাকে যদি এর জন্য যদি কিছু বলে, আমার তাতেও লজ্জা নেই, আমি নিজের ভুল স্বীকার করছি। বাট এই জিনিসটা আমি নেক্সট টাইম আর কোনোদিন হতে দিব না। তো এটাই ছিল দাদা আমার ঘটনা, আর এই ঘটনাটা এইখানেই শেষ। ভালো থাকো বিশ্বজিৎ, আশীর্বাদ করি তোমার ছেলেও যাতে ভালো থাকে। ঠিক আছে? একদম দাদা। আর আমি তোমার স্টুডিওতে আমি আসবো, ঠিক আছে? আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসার। আর আমি যখন তোমার স্টুডিওতে আসবো, পবিত্র বাবা মাকেও নিয়ে আসবো, এতটুকু তোমাকে কথা দিলাম। আমি পবিত্র বাবা মায়ের সঙ্গে এখন ফোনে কথা হয়, আমি রোজ দিনের বেলা করে 2বার করে ফোন করি, ওনাদেরকে কিছু সঞ্চয়ের জন্য আমি দেই, কারণ ওনাদের কিচ্ছু নেই, ওনাদেরও একমাত্র ছেলেই সম্বল ছিল। আর ওনার খুব ছেলে, ভালো করছো বিষয়টা, খুব ভালো করছো। ওনার বাবা মা যতদিন থাকবেন আমি ওনাদের দেখবো, আমি ওনার ছেলে। কতজন ভাবে এভাবে, এটাই হচ্ছে ব্যাপার। প্লাস আমার জন্য যে নিয়ে একজন মেয়ে হারিয়েছেন, আমি ওনাকেও দেখবো আমি। আর আমি ওনার বাবা মাকে নিয়ে আমি তোমার স্টুডিও খুব তাড়াতাড়ি আসবো। আর আমি তোমাকে বলেও দিচ্ছি আমি কবে আসবো। ওকে, আমি আসবো 29শে অগাস্ট, যেদিন পবিত্রর জন্মদিন। আচ্ছা ভাই, মোস্ট ওয়েলকাম। আমি সেদিন তোমার কাছে অবশ্যই আসবো, তোমার স্টুডিও বসে সেদিন ওর জন্মদিন। দেখো, আমি ওকে এখন ভগবান মনে করি, ও কোনো ভুল করেনি, ও কোনো কিছু ভুল করেনি। আমার বন্ধুরা যেগুলো করেছিল, ওর বাবা মায়ের সোনা আমার বন্ধুরা মিলে বেইমানি করেছে, দিয়ে দেওয়া উচিত ছিল। আমার বন্ধুদেরকেও মেরেছে, আমার কোনো দুঃখ নেই। তবে আসলে আমরা ভেবেছিলাম যে অন্য কোনো রিজনের জন্য এটা হয়েছে, ওই
গাড়ি থেকে নেমে গাছটা সরিয়েছে বলে এরকম হয়েছে মনে হয়েছিল, বাট এটা একদমই আলাদা ব্যাপারটা। একদম আলাদা এখন হয়েছে বোঝা দাদা। যাচ্ছে। আর আমি তোমাকে প্রথম দিকে বলেছিলাম দাদা, এই ঘটনার পিছনে মেন ঘটনা আমার হাত ছিল। আমি তোমাকে বলেছিলাম এটা আমার কর্মের ফল। বুঝতে পারছি বিশু। আর আমি তোমাকে একটা ছবি দিয়ে, কালকে আমি একটা হোয়াটসঅ্যাপে একটা ডিপি দিয়েছিলাম, সরি স্ট্যাটাস দিয়েছিলাম, তুমি দেখেছো আমি এখন কিছুদিন আগে চুল কেটেছি, হুম হুম তুমি চেক করেছো অবশ্যই। বাট যেটা হবার সেটা হয়ে গেছে। আগে ভালো থাকতে হবে, আমার ছেলেকে ভালো রাখতে হবে, ছেলেকে বড় আমি যদি করতে এখন হবে। ছেলেকে বড় করতে হবে। আর আমি যদি ওর সামনে এখন ভেঙে যাই তো ওইও ভেঙে যাবে, আর আমি ছাড়া ওর কেউ নেই। একদমই তাই। তো সেই জন্য নিজের মনকে শক্ত করছি, যেটা হওয়ার হয়ে গেছে। একজন আমার ছেলের কাছে আমি হিরো, আমার ছেলেকে ভালো করে মানুষ করব। যে ভুল আমি করেছি, আমার ছেলেকে আমি একটা ভুল শিক্ষা দিব না। আমি ওকে বলবো যে কোনো জাতের হোক, তুমি যাকে ভালোবাসো তুমি তাকেই নিয়ে আসবে, যে জিনিসটা আমি বলতে পাইনি। আর আমি এতটুকুই বলবো, পবিত্র হোক বা আমার এক্স গার্লফ্রেন্ড, আমি দুজনের কাছে ক্ষমা চাইছি। ওরা আমাকে হয়তো শুনতে পাচ্ছে, বাট আমি ওদের সঙ্গে যা করেছি খুব ভুল করেছি। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।